আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার পার্ট 4 এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেননি তারা কমেন্টে থাকা লিংক থেকে অথবা প্লেলিস্ট থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখানো হয় ইমার্জেন্সি বেল বেজে ওঠে, যার কারণে গ্রামের মানুষেরা কিছুটা ভয় পায়। তাদের শহরের মেইন দরজা খোলা হয় আর সেখানে দুয়ানজু সহ বাকি সৈনিকেরা ফিরে এসেছিল। দুয়ানজু এখন শহরবাসীদেরকে জানায় সে সুয়োঝুকে মেরে ফেলেছে, তার কাটা মাথা দেখায় এবং সেই রাজ্য জিতে নিয়েছে। এটা বলা মাত্রই সেই শহরে থাকা সবাই ভীষণ খুশি হয়ে যায়, তার জয় জয় করতে থাকে, তাকে দোয়া আশীর্বাদ দিতে থাকে। এসব কিছু দেখে শিমুও বেশ অবাক হয় আর মনে মনে ভাবতে থাকে, আমি সবসময় ভাবতাম এই সাধারণ ছেলেটার মধ্যে কি এমন ট্যালেন্ট আছে যে ওই স্পেশাল তরোয়ালটা তাকেই চুজ করলো মাস্টার হিসেবে। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে পৃথিবীর মানুষদের মধ্যে সে আসলেই অনেক ইউনিক এবং স্পেশাল একজন মানুষ, যে কিনা এই তরোয়ালকে আসল ব্যবহার করছে মানুষদেরকে বাঁচানোর জন্য, তাদেরকে সুখ শান্তি দেওয়ার জন্য এবং শত্রুদেরকে নিধন করার জন্য। সে আসলেই এটার যোগ্য। নিজের প্রাণ বাজি রেখে সে এতগুলো মানুষের মুখে হাসি ফুটিয়েছে, এজন্যই হয়তো সে সবার কাছে হিরো। এদিকে লিয়াং রাজ্যের রাজার কাছে খবর চলে যায় যে দুয়ানজু যুদ্ধ জিতে গিয়েছে এবং সুঝু রাজ্য দখল করে ফেলেছে। এটা শুনে তো রাজা সহ রাজসভার সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এবং কংগ্রাচুলেশনস জানাতে থাকে। মিনিস্টার ফেং এখন রাজার কাছে আবেদন করে সেখানে যেহেতু যুদ্ধ হয়েছে সেখানে খাবারের শর্টেজ আছে, তাই আমার রিকোয়েস্ট তাদের জন্য খাবার পাঠানো হোক। তখনই ফেং বলে রাজার কথা মতো সে সব খাদ্য এবং চাউল মজুদ করে ফেলেছে, রাজার আদেশ দিলে সে ওখানে যাবে। রাজা তখন তাকে সেখানে যাওয়ার অনুমতি দেয়, যেটা শুনে কেন যেন মিনিস্টারের খুব একটা ভালো লাগে না। এদিকে দুয়ানজুর অবস্থা যেহেতু খারাপ ছিল, তার বন্ধুরা তার চিকিৎসা শুরু করতে চায়, কিন্তু দুয়ানজু বলে শিমু যেন তার শরীরে মলম লাগিয়ে দেয়। এটা শুনে মেং বলে সে কেন, আমি কেন নয়। তখন বাকি সবাই তাকে বেশি কথা বলতে বারণ করে বেরিয়ে যায়। এখন শিমু তার পোশাক খুলে তার ক্ষতগুলোতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, কিন্তু সে এই ক্ষতগুলোতে অনেক জোরে জোরে চেপে চেপে মেডিসিন দিচ্ছিল, যার কারণে দুয়ানজুর অনেক ব্যথা লাগছিল। যেহেতু শিমুর এসব অনুভব করার ক্ষমতা নেই, তাই সে বুঝতে পারছে না তার কতটা ব্যথা লাগছে। সে উল্টো দুয়ানকে বলে তোমার যদি এতই ব্যথা লাগে তাহলে কান্না করো। এখন ব্যান্ডেজ শেষ করার পরে দুয়ানজু তাকে ধন্যবাদ জানায় আর বলে এরপরে যদি সে তাকে মলম লাগিয়ে দেয় তাহলে যেন একটু আসতে দেয়। শিমু তখন তাকে ওখানে ফেলে দেয় আর তার ক্ষততে আবার আঘাত দিয়ে বলে তুমি কি আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছো? কিন্তু দুয়ান বলে না, আমি একদমই ফ্লার্ট করছি না। শিমু বলে যাই হোক, এর আগে তো তাবাই আর মিনা তোমার ছিল না, তবে এবার এই সবগুলো আর্মি তোমার নিজের হয়ে গেল। এটা শুনে সে অনেক খুশি হয়ে যায়। এদিকে লিয়াং রাজ্যে একটা সুন্দরী মেয়েকে দেখানো হয়। এই মেয়েটির নাম ছিল দুয়ান, কারণ সে ছিল দুয়ানজুয়ের বোন। তার ভাই যুদ্ধ জিতে গিয়েছে শুনে খুশি হয়। সে শুধু এখন অপেক্ষা করছিল তার ভাই কবে তার সঙ্গে দেখা করবে। যখন সে বাহিরে যায়, বাহিরে বৃষ্টি হচ্ছিল, সেখানে তার সঙ্গে ফেং এর দেখা হয়। ফেং এর দিকে সে এমন ভাবে তাকিয়েছিল যেন সে তাকে পছন্দ করে, কিন্তু ফেং তার দিকে খেয়াল না করেই চলে যায়। এদিকে ক্যাপ্টেন দুয়ানকে ফেং এর আসার খবর দেয়। সে যেহেতু ফেং জিয়ানের সম্পর্কে ভালোভাবে জানতো, তাই সে দুয়ানজনকে বলে তার আশা আমার একদমই ভালো লাগছে না, আমার মনে হয় না সে কোনো ভালো উদ্দেশ্যে আসছে। এদিকে ফেংকে দেখি যে আসছিল এবং তার কর্মচারীকে বলছিল আমি যেসব রেডি করতে বলেছি সবকিছু রেডি করেছো? লোকটা বলে হ্যাঁ, সব রেডি আছে। তখন সে বলে আমি যখনই অর্ডার করব তখনই কাজ সেরে ফেলবে। অন্যদিকে দুয়ানজু ক্যাপ্টেনকে সান্ত্বনা দিয়ে বলে এত চিন্তা করার দরকার নেই, দেখা যাক সে কি করে। এরপরে হান তার কাছে একই খবর নিয়ে আসে। তারপর যখন হান চলে যাবে তখন সে হানকে জিজ্ঞাসা করে তোমার কি আমাকে কোনো প্রশ্ন করার আছে? হান কিছুক্ষণ চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে আর এরপরে বলে না, আমার কোনো প্রশ্ন নেই। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। এরপরে দুয়ানজু যখন তার রুমে যায় তখন সেখানে শিমু তার জন্য ওয়েট করছিল। সে শিমুকে বলে তুমি এখানেই আছো, এসো তোমার সঙ্গে একটু গল্প করি। তুমি তো আমার অতীত সম্পর্কে জানতে চেয়েছিলে, বলো তুমি কি জানতে চাও? তখন সে হানের ব্যাপারে জিজ্ঞাসা করে। দুয়ানজু তখন তাকে বলে অনেক বছর আগে যখন আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল তখন সেখানে চোখ বেঁধে খুবই মর্মান্তিক একটা কম্পিটিশন নেওয়া হয়েছিল। সেই কম্পিটিশনে আমার সঙ্গে হানও ছিল। সবাইকে আমরা দুইজন মেরে ফেলেছিলাম, লাস্টে শুধু আমরা দুইজনই বেঁচেছিলাম। কিন্তু শেষবার আমি হানকে আঘাত করে ফেলি এবং সেই ট্রায়াল জিতে যাই। কিন্তু আমার ইচ্ছে ছিল না হানকে মারার, সেজন্য তাকে আমি একটা ওষুধ খাইয়ে দিই যেন সবাই মনে করে সে মারা গিয়েছে। আর এরপরে সুযোগ বুঝে তাকে আমি বাঁচিয়ে নিয়েছিলাম। একই সাথে আমি তাকে এক ধরনের ওষুধ খাওয়াই যার কারণে সে আগে সব স্মৃতি ভুলে গিয়েছে এবং প্ল্যান করে সেখানে থেকে তাকে বের করে দেই। শিউ বলে সে তাকে কেন বাঁচিয়েছে? দুয়ানজু বলে কারণ তার ভেতরে আমি আমার নিজেকে দেখতে পেতাম, সেজন্য তার প্রতি আমার মায়া হয়েছে। এবারে সে তাকে তার জীবনের আরো কাহিনী বলতে থাকে। ছোটবেলায় তাকে কিভাবে সে আশ্রমে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হয়েছিল। প্রথম প্রথম তাদের পড়ালেখা করানো হতো, খাবার এবং পোশাকের কোনো কমতি রাখা হয়নি। সেখানকার নেতা তাকে পছন্দ করে এবং তাকে স্পেশাল ভাবে ট্রিট করে। কিন্তু কিছুদিন পরেই তাদের সঙ্গে সেই মর্মান্তিক ট্রায়াল শুরু হয়, যেটাকে বেঁচে থাকার গেম বলা যেতে পারে। তার খাঁচার মধ্যে লিয়াং রাজ্যের মানুষদেরকে আটকে রাখতো আর আমাদেরকে বলতো তাদেরকে মারতে। প্রথম প্রথম আমরা অনেক ভয় পেতাম, কিন্তু আস্তে আস্তে বুঝতে শুরু করলাম
করলাম তাদের প্রতি দয়া করা মানে নিজেকে মেরে ফেলা, আর নিজেকে বাঁচানোর জন্য আমরা সবাই তাদেরকে মারতে শুরু করলাম। এভাবে ধীরে ধীরে আমরা বড় হতে থাকলাম এবং তাদের হুকুমে এসব অসহায় মানুষদেরকে মারতাম। ধীরে ধীরে আমাদেরকে মনস্টার হিসেবে গড়ে তোলা হলো। কিন্তু একদিন আমি উপলব্ধি করলাম সেদিন আবহাওয়া খুবই ঝলমলে ছিল। একজন বন্দী তখন আমাকে রিকোয়েস্ট করে বলল, আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, প্লিজ আমাকে ছেড়ে দিন। এটা শুনেই তার মন নরম হয়ে গেল। এরপর থেকে তার মধ্যে আবার যেন পরিবর্তন আসা শুরু করলো। সে নিজেকে প্রশ্ন করতে শুরু করলো যে সে কি হচ্ছে, সে কেন মনস্টার হয়ে যাচ্ছে আর অসহায় মানুষদেরকে কেন মারছে। সেদিনের পর থেকে সে এই দোজখ থেকে বের হওয়ার প্ল্যান শুরু করে। এরপর একদিন সে ওখানে থেকে বের হওয়ার সুযোগ পায় এবং মনস্টার থেকে নিজেকে নর্মাল মানুষ বানাতে সক্ষম হয়। এই সবকিছু শুনে শিমু তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি অনেক কিছু সহ্য করেছো, তোমার মতো আমার স্পেল ব্যারিয়ারটাও প্রায় একই রকম। আমিও নর্মাল মানুষদের মতো সবকিছু অনুভব করতে চাই, কিন্তু অনুভব করতে পারি না। যেটা শুনে দুয়ানজো একটু হাসে। পরদিন সকালে শিমুর সঙ্গে ইয়ানকে দেখা করতে আসে। সে তাকে বলে, ফুসাং গাছে একটু সমস্যা হয়েছে, এজন্য আপনার সঙ্গে দেখা করতে আসলাম। একই সাথে সে ফুসাং গাছের একটা চিত্র তার জন্য উপহার নিয়ে এসেছিল। শিমুর এটা পছন্দ হয় কিন্তু সে নেয় না। সে বলে, ইদানিং আমার এটার থেকেই পাম গাছটা বেশি পছন্দ। যেটা শুনে ইয়ান একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, এটা কি সেই দুয়ান নামের ছেলেটির জন্য? শিমু বলে, আরে না, এমন কিছুই না। তখন ইয়ানকে একটু সন্দেহ হয় আর সে তাকে রেস্ট নিতে বলে ওখানে থেকে চলে যায়। এরপর যখন সে চেংকে নিয়ে বাজারে যায় তখন সেখানে দেখতে পায় লিয়াং শহর থেকে ফেং জিয়ান এবং তার সঙ্গে বেশ কিছু আর্মিরা এসেছিল রাজার পক্ষ থেকে সেই শহর মানুষদের জন্য উপহার হিসেবে ধান নিয়ে। এখানে ফেং এমন ভাবে সবাইকে ডাকে যেন যুদ্ধ সে জিতেছে, জেনারেল নয়, আর উপহার হিসেবে সে সবার জন্য ধান নিয়ে এসেছে। সবাই তো ভীষণ খুশি হয়ে যায় কারণ তারা অনেকদিন থেকে ভাত খায়নি, এটা ওটা খেয়ে বেঁচে আছে। তারা দ্রুত সেই সব কিছু কারাকারি করে নিতে থাকে। শিমু তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি ধান নেবে না? চেং তখন মন খারাপ করে বলে, এই লোকটাকে আমার একদমই ভালো লাগেনি, কারণ জেনারেল দুয়ানজো যুদ্ধ জিতেছে আর সে এখন এমন ভাবে কথা বললো যেন জয় সে করেছে। এমন সময় সেখানে দুয়ানজো এবং বাকি সব সৈনিকেরাও চলে আসে। তার এমন কর্মকাণ্ডে একটু ক্ষিপ্তই হয়। দুয়ানজো এখন ফেংয়ের দিকে তাকে একটু হাসে। তারা দুইজনে এখন দেখা করে। ফেং এখন তার উপরে একের পর এক দায়িত্ব চাপিয়ে দেয়, এমনকি এটাও বলে তাদের তাবাই আর্মির ক্যাম্প যেন এই শহরের বাহিরে প্রতিষ্ঠিত করা হয় যতক্ষণ না মাস্টার চিন এখানে আসছে এবং কমান্ড করছে। যেটা শুনে তারা সবাই তো অনেক বেশি রেগে যায়, কিন্তু কিছুই করার নেই। দুয়ানজো এবং তার বন্ধুর আগে থেকেই বুঝতে পেরেছিল যে সে তাদেরকে নিশ্চয়ই কোনো সমস্যায় ফেলতেই এসেছে। এদিকে যে চেং সেই চাউল রাগ করে নিতে চায়নি, সে এখন ওটা নিয়েই ফেলে। এবার সে যখন শিমুর সঙ্গে দেখা করতে যায় সেখানে দুয়ানজোও ছিল। সে দুয়ানজোকে রিকোয়েস্ট করে তাকেও যেন তাদের আর্মিতে ভর্তি করে নেয়, সেও তার মতো জেনারেল হতে চায়। তখন সে বলে, ঠিক আছে, আমরা যখন যাবো তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। চেন তখন বলে, আপনাদের সঙ্গে গেলে এরপরে কি আমি আর আমার বোনকে দেখতে পাবো? শিমু তখন তাকে ডিরেক্ট বলে দেয় যে সে তাকে চায় না। এটা শুনে সে অনেক কষ্ট পায় আর কান্না করতে করতে চলে যায়। দুয়ানজো তাকে বলে, তার মন খারাপ কেন করালে? তাকে তো একটু সান্ত্বনাও দিতে পারতে। শিমু বলে, কান্না করলে তার মন হালকা হবে, যেটা কখনো সম্ভব না, সেটা করে কোনো লাভ নেই। আমি যেখানে থেকে এসেছি সেখানেই আমাকে চলে যেতে হবে। এটা বলেই সে চলে যায়। সেই দিন রাতে উৎসব হচ্ছিল। যুদ্ধ জেতার উপলক্ষে সেদিন পার্টি হয়, অনেক খাওয়া দাওয়া হয় এবং তারা অনেক আনন্দ করে। তাদের নাচ গান এবং খুশি দেখে শিমুরও ভালো লাগে। এরপর সে ওখানে থেকে উঠে চলে যায়। তাকে এভাবে হুট করে চলে যেতে দেখে চেং এর কষ্ট লাগে। শিমু পাম গাছের নিচে একা একা বসেছিল। পার্টি শেষ করে দুয়ানজো তার কাছে আসে এবং তাকে রিকোয়েস্ট করে বলে তার যদি সময় থাকে তাহলে সে যেন তার ড্রেসিংটা একটু চেঞ্জ করে দেয়, তার ব্লিডিং হচ্ছে। এটা দেখে সে তার ড্রেসিং চেঞ্জ করে দিচ্ছিল। যখন সে তার কাছাকাছি যায় তখন দুয়ানজো তাকে শিমু নামে ডাকে। শিমু তখন তাকে এই নামে ডাকতে বারণ করে। তখন দুয়ানজো বলে, আমি তোমার এই নাম অনেক পছন্দ করি। যেটা শুনে সে অনেক অবাক হয়। তারা দুজন কাছাকাছি আসাতে তাদের মধ্যে হয়তো একটু ফিলিংসও গ্রো করছিল। সে তখন তাকে এই নামে ডাকতে বারণ করে দেয়। তখন দুয়ানজো বলে, আমি তোমার সঙ্গে ডিল করতে চাই, আমি তোমাকে শিমু নামে ডাকতে চাই, আর এর বদলে তুমি আমার স্পর্শের ইন্দ্রিয় নিতে পারো। এর মাধ্যমে আমরা দুজন একে অন্যকে আরো ভালোভাবে জানতে পারবো। শিমু তাকে বলে, সামান্য ইচ্ছের জন্য তুমি তোমার ইন্দ্রিয় দেবে? দুয়ানজো বলে, তোমার নামটা আমার খুবই প্রিয়, তাই তুমি আমাকে এটার অনুমতি দিয়ে দাও। তখন সে তার কথা মতো দুইজন মিলে ওখানে বসে পড়ে। সে এখন তার ওই স্পিরিট স্পেল পাওয়ার ব্যবহার করে এবং একে অন্যের ফিলিংস এক্সচেঞ্জ করে ফেলে। শিমুর মধ্যে এখন সত্যি সত্যি স্পর্শ করার অনুভূতি চলে আসে আর দুয়ানজোর মধ্যে স্পর্শের অনুভূতি হারিয়ে যায়। স্পর্শ করার অনুভূতি পাওয়া মাত্রই সে প্রথমে দুয়ানজোর উপরে ঝাঁপিয়ে পড়ে, তার শরীর টাচ করতে থাকে এবং সব ফিলিংস নিতে থাকে। সে দুয়ানজোকে বলে, আমার হাতে কামড় দাও, আমি ব্যথা অনুভব করতে চাই। তখন দুয়ানজো তার হাতে না দিয়ে তার গলায় কামড় দেয়, যার কারণে সে অনেক স্পেশাল একটা অনুভূতি অনুভব করে। এখন সে খুশি হয়ে তাকে বলে, তাহলে এটাকেই জীবিত থাকা বলে? দুয়ানজো বলে, মানুষের দুনিয়ায় তোমাকে স্বাগতম। শিমু, তুমি কি কখনো মানুষ হিসেবে বেঁচেছিলে? এটা শোনার পরে শিমু তার পাওয়ার ব্যবহার করতে চাইলে বুঝতে পারে যে সে তার পাওয়ার হারিয়ে ফেলেছে। অর্থাৎ দুয়ানজোর সঙ্গে যখন সে তার ইন্দ্রিয় এক্সচেঞ্জ করবে তখন সে একদম মানুষের মতো পাওয়ারলেস হয়ে যাবে।
এটা বুঝতে পেরে সে এখন থেকে জব্দ করে ফেলে। তখন শিমু বলে, ভুলে যেও না, 10 দিন পরে আমি আবার পাওয়ারফুল হয়ে যাব, তখন তোমাকে মজা দেখাবো। দুয়ানজু এখন থেকে চিমটি কাটে আর এরপরে তাকে সুরসুরি দিতে থাকে। তখন সে অনেক হাসে। দুয়ানজু এখন তাকে এই অনুভূতিগুলো বোঝায় আর এরপরে খেয়াল করে তার সেই ক্ষত জায়গা থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু তার একটুও ব্যথা হচ্ছে না। তখন সে বুঝতে পারে শিমু অনুভূতিহীন ভাবে থাকলে তার কেমন লাগে। আসলে সেও শিমুর মতো অনুভূতিহীন জীবন এক্সপিরিয়েন্স করতে চায়, যেটা শুনে শিমু অনেক বেশি অবাক হয়ে যায়। পরদিন সকালে যখন দুয়ানজয়ের ঘুম ভেঙে যায়, তখন সে যেটাই টাচ করছিল ছিঁড়ে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল না এটা সে কতটুকু চাপ দিচ্ছে। এরপরে সে জুতা পরতে পারছিল না, এমনকি ঠিকভাবে হাঁটতেও পারছিল না। বাইরে গিয়ে দেখতে পায় আশেপাশে সবকিছু ভেঙে পড়ে আছে। সবাই মনে করছিল রাতে হয়তো চোর এসেছিল। তখন দুয়ানজয়ের শিমুর কথা মনে পড়ে। সে ওইভাবেই হাঁটতে হাঁটতে শিমুর কাছে যায় আর দেখতে পায় সে একটা কিউট খরগোশকে টাচ করছে। তার সঙ্গে কথা বলে বুঝতে পারে সারা রাতে শিমু এসব ভাঙচুর করেছে। স্পর্শের অনুভূতি নেওয়ার জন্য পুরো মহলে থাকা সবকিছু সে লন্ডভন্ড করে ফেলেছে। এমনকি সারা রাত সে ঘুমায়নি, কারণ তার কাছে মাত্র 10 দিন আছে। দুয়ান এখন তার মুখে লেগে থাকা ময়লা মুছতে বলে। তখন সে দুয়ানের হাত স্পর্শ করে অনুভব করতে থাকে আর নিজের স্কিনও স্পর্শ করে। দুয়ান তাকে বলে, চলো তোমাকে বাজারে নিয়ে যাই, সেখানে অনেক কিছু আছে অনুভব করার জন্য। যখন সে তাকে বাজারে নিয়ে যায়, তখন তো শিমু সবগুলো দোকানে ঘুরে ঘুরে সবকিছু জিনিস টিপে ধরে ভেঙে নষ্ট করছিল। আর এদিকে দুয়ানজু ঠিকভাবে হাঁটতে পারছিল না, মাতালের মতো পড়ে যাচ্ছিল। তার পায়ের ওপর একজন পাড়া দিয়ে চলে যায়, তার কোনো অনুভূতিও হয় না। আশেপাশের মানুষ মনে করে সে হয়তো মাতাল হয়ে গেছে। শিমুর যখন আশেপাশে সবকিছু লন্ডভন্ড করা শেষ হয়ে যায়, তখন সে অন্যদিকে চলে যায় আর সব দোকানদারেরা তাকে অভিযোগ দিতে থাকে। তখন দুয়ানজু বলে, এই সব টাকা আমি দিয়ে দেবো। এবার যখন সে শিমুর দিকে ঘুরে তাকায়, তখন শিমুকে এত সুন্দরভাবে দেখে তার বুকের মধ্যে ধুক ধুক শুরু হয়ে যায়। তখন তার মনে হয় এই পুরো পৃথিবীতে সে এত সুন্দর মেয়ে কখনো দেখেনি। তার ভালো লাগাটা ওই মুহূর্তে ভালোবাসায় পরিণত হয়ে যায়। শিমু যখন ঘুরতে ঘুরতে পড়ে যাচ্ছিল, দুয়ানজু তখন তাকে সামলে নেয় আর ধরে ফেলে। শিমু তখন এইভাবে হাত ধরার অনুভূতিটা অনুভব করে আর তারা দুইজনে একে অন্যের দিকে তাকিয়ে রোমান্টিক ভাবে স্মাইল করে। 2 দিন পর সুযোগ রাজ্যে মার্শাল চিং চলে আসে। দুয়ানজু যার আন্ডারে কাজ করবে তাকে সবাই স্বাগত জানায় আর এরপরে দুয়ানজু তার সঙ্গে গিয়ে দেখা করে এবং সম্মান জানায়। মার্শাল চিং তার কাজের প্রশংসা করে আর এরপরে বলে, যেহেতু এই রাজ্য তাদের জয় করা হয়ে গিয়েছে, এজন্য নেক্সট যেন সে নর্থ চং এ অ্যাটাক করে। কিন্তু দুয়ানজু বলে, তারা অলরেডি আমাদের সঙ্গে শান্তি চুক্তি করেছে, তাই আমার মনে হয় না সেখানে অ্যাটাক করা ঠিক হবে। আমাদের উচিত ইউঝু এবং লুয়োঝু রাজ্যে অ্যাটাক করা। তবে মার্শাল চিং তার সঙ্গে একমত হয় না। সে বলে, দুইটা রাজ্যে একসঙ্গে অ্যাটাক করতে গেলে প্রায় 1 বছর লেগে যাবে শান্তি চুক্তি হতে। তার থেকে তুমি ইউঝু রাজ্যে অ্যাটাক করো। দুয়ানজুকে সে আর কিছুই বলতে দেয় না এবং ইচ্ছে করে তার এই সিদ্ধান্ত চাপিয়ে দেয়। একই সাথে তিনি ওই মেয়েটির সঙ্গে দেখা করতে চান যিনি তাদের যুদ্ধ জয়ে তাদেরকে সাহায্য করেছেন। দুয়ান তখন চেংকে বলে তার বোনকে ডেকে নিয়ে আসতে। চেং যখন সেখানে আসে, তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন, তুমি তাহলে আমাদেরকে বিভিন্ন গণনা করে যুদ্ধে জিতিয়েছ? শিমু তখন বলেন, না, যুদ্ধে জেতানো আমার কাজ না, আমি শুধু কিছুটা অনুমান করে তাদেরকে আবহাওয়া বার্তা দিয়েছি। এটা পুরোপুরি ভাগ্যের উপরে নির্ভর করে আর একই সাথে চেষ্টাও থাকতে হয়। তার কথায় ইমপ্রেস হয়ে তিনি তাকে প্রমোশন দিতে চান, কিন্তু শিমু তাকে ধন্যবাদ দিয়ে বলে, আমার প্রমোশনের প্রয়োজন নেই। আমি আগেও যেমন দুয়ানজুর সঙ্গে ছিলাম, এখনো তার সঙ্গেই থাকতে চাই। তার এমন আচরণে কিছু সৈনিকেরা ক্ষুব্ধ হয়ে যায়। তখন শিমু রেগে বলে, আমি যদি যেতে না চাই, কার এত সাহস আছে আমাকে নিয়ে যাওয়ার? এটা শুনে একজন তাকে মারতে এলে দুয়ানজু তাকে প্রোটেক্ট করে আর সে জ্ঞান হারানোর ভান করে। এটা দেখে দুয়ানজু তাকে কোলে নেয় আর তাদের সামনে বলে, যদি আমার লোক বলে সে যাবে না, তাহলে সে যাবে না, আমি তাকে নিয়ে যাচ্ছি। এটা বলে সে ওখানে থেকে বেরিয়ে যায়। তার এমন আচরণে মার্শাল চিং সহ উপস্থিত সবাই বেশ ক্ষুব্ধ হয়। তাকে এভাবে কোলে করে নিয়ে যাওয়ার সময় দুয়ানজুনের অনেক ভালো লাগছিল। এরপর সে তাকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয় আর তাকে ঘুমাতে বলে। সেই দিন রাতে মার্শাল চিং এবং ফেং জিয়ান দুজন একসঙ্গে পরামর্শ করছিল। এতেই আমরা বুঝতে পারি তারা দুজন একজোট হয়ে দুয়ানজুকে দমানোর জন্য তার বিরুদ্ধে কাজ করছে। আজকে সবাই করেন দুয়ানজুর সিদ্ধান্ত তার একদমই ভালো লাগেনি, কিন্তু তারপরেও তার এই সিদ্ধান্ত মানতে হবে, কারণ তারা ডিউক পেই নামে একজনকে খুঁজে পাচ্ছে না। তাদের প্ল্যান একদম পুরোপুরি গোছানো না হওয়া পর্যন্ত তাকে একটু করে ছাড় দিয়ে যেতে হবে। যদিও যুদ্ধের ময়দান তাদের সিদ্ধান্তেই চলবে। যদি দুয়ানজু আরো একটা যুদ্ধে জিতে যায়, তাহলে মার্শাল চিংকে পুরস্কৃত করা হবে, আর সে যদি যুদ্ধের ময়দানে মারা যায় তাহলে সে শহীদী মর্যাদা পাবে। তাহলে কোনো কিছুতেই তাদের উদ্দেশ্য পূরণ হচ্ছে না, এজন্যই তাদের প্ল্যান মতো আগাতে হবে। অন্যদিকে শিমুকে দেখি, সে যখন ঘুমিয়েছিল তখন সে তার স্বপ্নে বাতাসকে অনুভব করতে পারছিল, এমনকি সে তার মাইন্ডের ভেতরে তার বাবা মাকে দেখতে পাচ্ছিল। সে তার বাবা মায়ের সঙ্গে কথা বলে এবং তাদেরকে জড়িয়ে ধরে। তার বাবা সেখানে অনেক সুন্দর মিউজিক বাজাচ্ছিল আর তার মা তাকে আদর করছিল। তার বাবা এবং মায়ের হাত স্পর্শ করে সে অনেক সুন্দর একটা উষ্ণতা অনুভব করে। এরপর যখন তার ঘুম ভাঙে, পাশেই দুয়ানজু বসেছিল। এই প্রথম সে তার বাবা মায়ের হাত স্পর্শ করার অনুভূতি পেল, এমনকি সে তার নিঃশ্বাসকে অনুভব করতে পারছিল, যার অর্থ বেঁচে থাকা।
শিমু বলে একটু আগে সে তার বাবা মাকে তার স্বপ্নে দেখেছে, আর এরপরে জানতে পারে মানুষেরাও তার মতো স্বপ্ন দেখে। এটা শুনে সে অনেক অবাক হয়ে যায়। মঞ্জু তাকে বলে, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তোমার বাবা মাকে অনেক ভালোবাসো, নিশ্চয়ই তারা তোমার মতোই সফট হার্টেড হবে। শিমু জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে তারা আমার মতন? তখন সে বলে, তুমি দুনিয়ার রং দেখতে পাও না, কোনো কিছু স্বাদ গ্রহণ করতে পারো না, তারপরেও তুমি সবার সঙ্গে ভাগ করে খাবার খাও, তুমি মিউজিক অনুভব করতে পারো না, তারপরেও অনেক সুন্দর মিউজিক বাজাও এবং অন্যকেও আনন্দ দান করো। এই সব কিছুতেই বোঝা যায় যে তোমার মন কতটা ভালো। সে জানতে চায় শিমুর বাবা মা কিভাবে মারা গিয়েছিল। শিমু বলে, তার মা যেহেতু মানুষ ছিল, তিনি বয়স বৃদ্ধির সঙ্গে মারা যান, আর তার বাবা ছিলেন স্পিরিট। সে শুনেছে তার বাবা নাকি ভালোবাসার কারণে মারা গিয়েছে। যেটাই হোক না কেন, সে এখনো তার বাবা মাকে অনেক অনুভব করতে পারে, তাদের কথা তার এখনো মনে পড়ে। সে এখনো স্বপ্নে তার বাবা মায়ের সে গরম হাত অনুভব করছে। তখন দুয়াঞ্জু তার গালে একটু হাত দিয়ে বলে, তোমার স্বপ্ন ভেঙে গিয়েছে, এখন বাস্তব দুনিয়ায় আসো। শিমু এখানে ইমোশনাল হয়ে গিয়েছিল, আর তার এমন ব্যবহারে সে একটু রেগেই যায়। পরদিন সকালে দুয়াঞ্জু তার সামনে অনেক রকমের খাবার রাখে। শিমু এগুলো দেখে বলে, আমার খাবার খাওয়ার প্রয়োজন নেই, মানুষদের মতো আমি এত খাবার খাই না। দুয়াঞ্জু বলে, কিন্তু তোমার বডি তো মানুষের, খাবার না খেলে তো তুমি দুর্বল হয়ে যাবে। শিমু ওখানে বসে সব খাবারগুলো ধরে এগুলোর অনুভূতি নিচ্ছিল। তখন দুয়াঞ্জু তাকে বলে, সে চাইলে এগুলো টেস্ট করে এটার অনুভূতি নিতে পারে। খাবার যখন তার পেটে যাবে তখন অন্যরকম একটা অনুভূতি আসবে। এটা শুনে তো সে একটু একটু করে খাবারও খেতে থাকে। অন্যদিকে চেংকে দেখি, সে এখন শিমুর ব্যাপারেই ভাবছিল। এখন পর্যন্ত শিমু তাকে যেভাবে বাঁচি, সে তাকে কেয়ার করেছে, ভালোবেসেছে, তাকে প্রোটেক্ট করেছে, এই সব কিছু দেখে তার মনে হয় যে শিমু আসলে অতটাও কঠোর না। সে হয়তো রেগে আছে তার উপরে কোনো বিষয়। এজন্য সে শিমুর পছন্দে সূর্যমুখী ফুলের বীজ অনেকগুলো ছিলে একটা ব্যাগে ভরে নেয়। এরপর সে এটা দেওয়ার জন্য যখন শিমুর কাছে যায়, তখন দেখতে পায় সে বসে বসে অনেক খাবার খাচ্ছে। আর এই খাওয়া দাওয়াতে শিমু এবং দুয়াঞ্জু এত বেশি ব্যস্ত ছিল যে সে তার ওই ব্যাগটা তাকে দিতেই পারে না, আর ওখানে থেকে মন খারাপ করে বেরিয়ে যায়। এরপরে বাইরে গিয়ে বসে ভাবতে থাকে, শিমু তো কখনোই এত বেশি খাবার খেত না, আজকে হঠাৎ এত খাবার খাচ্ছে, বিষয়টা তার কাছে অনেক অদ্ভুত মনে হয়। এদিকে দুয়াঞ্জু কালকে শিমুকে জ্বালানোর জন্য সরি বলে তাকে একটা কিউট শেয়ালের পুতুল গিফট করে। শিমু তার এটো হাতে ওই পুতুলটা ধরতে গেলে সে তার হাত মুছে দেয় আর তাকে বলে, তুমি সবসময় আমাকে শেয়াল বলো, সেজন্য তোমার জন্য শেয়াল গিফট নিয়ে এসেছি, এটা তোমার পছন্দ হয়েছে? শিমুর তো আসলে এটা অনেক বেশি সফট লাগে আর অনেক পছন্দ হয়, কিন্তু তারপরেও সে বলে, হ্যাঁ ঠিক আছে। এরপর সে দুয়াঞ্জুকে বলে, মার্শাল চিংকে তার খুব একটা সুবিধার মনে হয়নি। এরপর ইউজুরাঞ্জু জয় করতে গেলে সে যেন একটু সাবধানে থাকে। দুয়াঞ্জুর প্রতি তার এত কেয়ার দেখে সে তাকে ধন্যবাদ জানায়। পরদিন সুজুরাঞ্জে হেমন্তের উৎসব ছিল। চিংকি শিমুকে বলে, তুমি কোথায় যাচ্ছ? শিমু রেডি হয়ে সেই উৎসবেই যাচ্ছিল। তখন সেও তার সঙ্গে যেতে চায়। শিমু তখন তাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়। এটা শুনে সেও খুশি হয়ে তার সঙ্গে যায়। হেমন্তের উৎসবে গ্রামের মাঝখানে একটা গরু এবং লাঙ্গল সহ একটা কৃষকের স্ট্যাচু তৈরি করে রাখা ছিল, যেটা দেখার জন্য সবাই ভিড় করতে শুরু করে। আর এই ভিড়ে শিমু চেংকে হারিয়ে ফেলে। এদিকে চেংও তাকে হারিয়ে ফেলে, আর যখন সে দৌড়ে ভিড়ের মধ্যে যাওয়ার চেষ্টা করছিল, বারবার একই জায়গায় পৌঁছে যাচ্ছিল। তখনই একটা আওয়াজ তাকে বলতে থাকে, যেও যেও আসল নয়, সে এক সময় তাকে ছেড়ে চলে যাবে, সে তাকে ধোঁকা দিয়েছে। চেং তখন বলতে থাকে, না, সে আমাকে ধোঁকা দেয়নি, সে অনেক ভালো। আর সেই লোকটাও চিৎকার করে তাকে বলতে থাকে সে আসল জিয়াও জিয়াও নয়। এটা বলেই তার ভেতরে প্রবেশ করে। এদিকে হেমন্তের উৎসবে সবাই মিলে আনন্দ করছিল এবং সেই গরুকে লাঠি পেটা করছিল। এটা তাদের আনন্দ করার এবং নাচ করার একটা ভঙ্গি ছিল। তখনই সেই মাটির তৈরি গরুটা ভেঙে যায় আর এটার তলা দিয়ে চেং বেরিয়ে আসে। এটা দেখে তো আশেপাশের মানুষ ভয়ে পালিয়ে যায়, আর শিমু দেখতে পায় চেং জ্ঞান হারিয়েছে। চেংকে তার মাইন্ডের ভেতরে বারবার বলা হচ্ছিল তার বোন জিয়াও জিয়াও নকল, এই মেয়েটি হলো আসল জিয়াও জিয়াও। তখন তার স্বপ্নে সেই মেয়েটি বলছিল, আমি আসল, আমি আসল, আর পেছনে থেকে শিমু তাকে মেরে ফেলে। এটা দেখে সে ভয়ে ঘুম থেকে উঠে যায়। শিমু তাকে জিজ্ঞাসা করে তার সঙ্গে কি ঘটেছিল, কিন্তু সে কিছুই বলে না। শিমু তাকে বলে কিছুদিন সে সুস্থ না হওয়া পর্যন্ত বাইরে যেন না যায়। এরপরে শিমু যখন বারান্দায় বসেছিল তখনই হঠাৎ বৃষ্টি আসে। যেহেতু এখন তার স্পর্শের ইন্দ্রিয় ছিল, এজন্য তার শরীরে যখন সেই ফোঁটাগুলো পড়ছিল সে অনুভব করতে পারছিল। মিষ্টির পানি অনুভব করে এগুলোকে ছুঁয়ে তার অনেক ভালো লাগে, সে অনেক বেশি আনন্দ পায়। এরপরে দুয়াঞ্জু তার সঙ্গে দেখা করতে আসে এবং তাকে বলে তাকে কিছুদিনের জন্য ইউজু রাজ্যে যেতে হবে, সে যেন নিজের খেয়াল রাখে। শিমু তখন তাকে বলে, এখন তো আমার কোনো পাওয়ার নেই, আমি যদি বিপদে পড়ে যাই আমাকে কে প্রোটেক্ট করবে? তখন দুয়াঞ্জু বলে, আমি তাহলে স্পর্শ ইন্দ্রিয় ছাড়া যদি বিপদে পড়ি, আমার ব্যাপারে ভাবছো না? শিমু বলে, তোমার ব্যাপারে ভেবে কি হবে, প্রথমে আমার নিজের ব্যাপারে ভাবতে হবে। এসব কথা শেষে সে দুয়াঞ্জুকে অনেক সুন্দরভাবে টাচ করে, আর এরপরে তার বুকে হাত দিয়ে বলে সে যেন ভালোভাবে ফিরে আসে, সে তার জন্য অপেক্ষা করবে। এটা বলেই শিমু চলে যায়, আর দুয়াঞ্জুর নিঃশ্বাস যেন কিছুক্ষণের জন্য আটকে গিয়েছিল। শিমুর এতটুকু কথাতেই সে অনেক বেশি কনফিডেন্স ফিরে পায় আর অনেক খুশি হয়ে সেখানে থেকে চলে যায়। এদিকে চেং যখন মন খারাপ করে বসেছিল তখন সেখানে দিয়ে মিস্টার লিন যাচ্ছিল। তিনি তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, এখানে মন খারাপ করে বসে আছো?
চেং তাকে জিজ্ঞাসা করে, যদি দুইজন মানুষ একই রকম দেখতে হয়, তার মধ্যে একজন নকল এবং একজন আসল, তাহলে আমি তাকে কিভাবে চিনবো? তখন মিস্টার লিন তাকে বলে, তোমাকে অবশ্যই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। তুমি নিশ্চয়ই জানো আসল জন কেমন হবে, তার আচার ব্যবহার সবকিছু সম্পর্কে জানো। তাহলে একটু বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করলেই তুমি আসল মানুষকে খুঁজে পেয়ে যাবে। এটা শুনে সে বিষয়টা বুঝতে পারে। এদিকে দুয়ানজু এবং ফেংকে দেখি। ফেং এখন নান্দু শহরে ফিরে যাচ্ছিল, কারণ এখানকার তার কাজ শেষ। এজন্য সে দুয়ানজুকে বিদায় দেয় আর তাকে বলে ইয়োজু রাজ্যতে যাওয়া খুবই বিপজ্জনক, সে যেন সাবধানে থাকে। দুয়ানজু তাকে বলে, তুমি তো এটারই দোয়া করছো যেন আমি বিপদে পড়ি। ফেং তখন শুধু তাকে বলে, নান্দু শহরে দেখা হচ্ছে। এটা বলেই তারা দুইজন দুই পথে চলে যায়। অন্যদিকে শিমুকে মার্শাল চিং এর সামনে আনা হয় এবং একজন কবিরাজ বলছিল সে হচ্ছে একটা ভূতনি। এটা শুনে তো মেং অনেক বেশি রেগে যায় আর এসব কিছু বিশ্বাস করতে চায় না। তখনই সেখানে আসল জিয়াওকে উপস্থিত করা হয়। সে তখন সবার সামনে বলে, আমি হলাম আসল জিয়াও আর এই মেয়েটি হলো নকল। সে আমার বডি নিয়ে নিয়েছে আর আমার পরিচয় এখানে এসেছে। শিমু বলে, সে যে সত্যি বলছে তার কি গ্যারান্টি আছে? এটা শুনে সেই কবিরাজটা তার উপর একটা পাউডার ছিটিয়ে দেয়, যার কারণে তার আসল রূপ সবার সামনে চলে আসে। সবাই এখন বুঝতে পারে সে আসলেই ভূতনি, তাই তাকে এখন বন্দি করা হবে। যাওয়ার আগে সে ওই মেয়েটির কানে কানে বলে যায়, তোমার কাছে একদিনেরও কম সময় আছে, দ্রুত এখানে থেকে কেটে পড়ো, নয়তো তুমি বিপদে পড়ে যাবে। এটা বলে সে তাদের সঙ্গে চলে যায় আর ওই আসল মেয়েটি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে শিমুকে জেলে ভরে চারিদিকে তাবিজ কবর ঝুলিয়ে দেওয়া হয়। সেও ভেতরে বসে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে, কারণ আগামীকালকে সে আবার তার পাওয়ার ফিরে পাবে। তখনই সেখানে মেং আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আসলেই ভূত? শিমু তাকে বলে, তোমার কি এখনো ডাউট আছে? মেং তখন তাকে বলে, তুমি স্পিরিট হও আর যাই হও, আমি শুধু তোমাকে চেং হিসেবেই চিনি। এটা বলে সে তাকে গেট খুলে দেয় আর সেখানে থেকে পালাতে সাহায্য করে। শিমু তার এমন ব্যবহারে একটু অবাক হয় আর এরপরে সেখানে থেকে বেরিয়ে যায়। যখন সে জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল তখনই সেখানে ওই কবিরাজ আর জেও জেও চলে আসে। তাদেরকে দেখে শিমু বলে, তোমরা কি ভেবেছো তোমাদের এমন ঠুনকো চালে তোমরা আমার সঙ্গে পেরে উঠতে পারবে? তখন সেই কবিরাজ বলে, আমরা পারবো না, এটা জানি, সেজন্যই একে নিয়ে এসেছি। এটা বলেই তার সামনে চেংকে উপস্থিত করে আর চেংকে বলতে থাকে, ওই মেয়েটা নকল আর আমি হলাম আসল। তখন চেং শিমুকেই জিজ্ঞাসা করে, তুমি কি আসলেই নকল? শিমু তখন বলে, আমি হলাম স্পিরিট আর ওই বডিটা হচ্ছে আসল। তখন সেই মেয়েটি আরো সুযোগ পেয়ে যায় আর তাকে বলতে থাকে, দেখেছো সে তো বলেছে সে নকল, যাও তাকে মেরে ফেলো আর আমার আসল বডি আমাকে ফিরে পেতে সাহায্য করো। চেং তখন শিমুর কাছে সেই ক্রিস্টালটা দেখে, যেটা সবসময় তার কাছে ঝোলানো থাকে। চেং এখন তার কাছে যায় আর ওই ক্রিস্টালটা নিয়ে নেয়। এখন ওই জিয়াও মেয়েটি বলতে থাকে, ওই ক্রিস্টাল আমাকে দিয়ে দাও আর এই চাকু দিয়ে তাকে এক্ষুনি মেরে ফেলো। সে বারবার তাকে উস্কে দিতে থাকে আর বলতে থাকে, সে তোমার বাবার খুনি, তাকে মেরে ফেলো। সে হলো নকল জিয়াও, আমি হলাম আসল জিয়াও। বারবার এইসব বলতে থাকে আর জোরে জোরে হাসতে থাকে। তখন চেং সেই ছুরি তার দিকে ছুড়ে মারে আর সে আহত হয়ে যায়। এরপর সে ওই ক্রিস্টাল শিমুকে ফিরিয়ে দেয় আর বলতে থাকে, আমি বুঝতে পেরেছি তুমিই আসল আর ওই মেয়েটাই নকল। এটা শুনে সেই মেয়ে অনেক বেশি রেগে যায় আর বলে, তুমি যখন তাকে মারতে পারবে না আমি তাকে মারবো। এটা বলে সে এখন তাকে আঘাত করে। চেং তখন তাকে প্রোটেক্ট করার চেষ্টা করে। এটা দেখে শিমু সামনে চলে আসে আর তার বুকের ভেতরে সেই সব কিছু ঢুকে যায়। অন্যদিকে দুয়ানজুকে দেখি, তারা যখন ঘোড়ায় করে ইউজু রাজ্যে যাচ্ছিল তখনই ওপরে দিয়ে অনেকগুলো পাখির আনাগোনা দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই শিমু কোনো বিপদে আছে। এই জন্য সে হান সহ বাকিদেরকে ইউজু রাজ্যে যেতে বলে, সে একদিন পরে যাবে। এটা বলে সে আবারও ফিরে আসতে থাকে। এদিকে চেং যখন শিমুকে এই অবস্থায় দেখে তখন সে কান্না করতে শুরু করে দেয়। শিমু তাকে কান্না করতে বারণ করে আর বলে, আমি মরবো না, তুমি ভয় পেও না, শুধু ব্যথা পাচ্ছি। চেং তখন অনেক কান্না করে বলে, জেনারেল দুয়ান আমাকে বলেছে যারা সবসময় অন্যদেরকে প্রোটেক্ট করে তারা একা হয়, তুমি চিন্তা করো না, আমি এবং জেনারেল সবসময় তোমাকে প্রোটেক্ট করব, তুমি মারা যেও না, আমি তোমার সঙ্গে বড় হতে চাই। শিমু এখন তার হাতে সেই ক্রিস্টাল ধরিয়ে দেয় আর বলে সে যেন এটা নিয়ে এখানে থেকে পালিয়ে যায়। এই ক্রিস্টাল তার কাছে থাকলে কোনো স্পিরিট তাকে আহত করতে পারবে না। সে এখন চেংকে সেখান থেকে পালাতে বলে। এখন এই নকল মেয়েটি যেহেতু স্পিরিট ছিল তাই সে চেংকে মারতে পারবে না, এজন্য সে ওই জাদুকর লোকটাকে তার পিছু করতে পাঠায়। এখন শিমু ওই মেয়েটির সামনে গিয়ে তাকে বলে, যা করেছো করেছো, বাঁচতে চাইলে সূর্য ওঠার আগে এখানে থেকে পালিয়ে যাও, নয়তো তোমার হাল কি হবে তুমি নিজেও বুঝতে পারছো না চাং। এটা শুনে এখন চাং তার আসল রূপে চলে আসে আর সেই মেয়েটির দেহ ত্যাগ করে। সে যেহেতু চাংকে চিনেই ফেলেছে তাই চাংও তাকে বলতে শুরু করে কিভাবে সে এই সবকিছু জানতে পারলো। সে যখন বুঝতে পেরেছিল শিমুর বডি অন্য একটা মেয়ের এবং তার সঙ্গে আসল মেয়েটির দেখা হয়েছিল তখন সে ওই মেয়েটিকে পজেস করে ফেলে আর তার বডি ব্যবহার করে এই সব ষড়যন্ত্র করে। এসব কিছু জানার পরে সে এখন তাকে বলে, তোমার প্রেমিকাকে তুমি নিজের স্বার্থে এবং নিজের হাতে মেরে ফেলেছো আর সেটার প্রতিশোধ আমার কাছে নিতে এসেছো। তখন চাং রেগে বলে, এই সবকিছু তোমার কারণেই হয়েছে। সে এখন তাকে আবারও আঘাত করে। শিমুর প্রচন্ড আঘাত লাগে। এরপরেও সে হাসতে হাসতে তাকে বলতে থাকে, তুমি
এত বছর ধরে স্পিরিট হিসেবে বেঁচে থেকে শুধুমাত্র এইটুকুই পারছো? তখন চাং আরো বেশি রেগে যায় আর সে বলে যে মানুষদেরকে তুমি এত ভালোবাসো তাদের দ্বারাই তোমাকে আঘাত করাবো। সে এখন এমন একটা জাদু করে যার ফলে সেখানে থাকা আশেপাশে সব মানুষ সেখানে আসে এবং তাকে একে একে লাঠি সোটা চাকু সবকিছু দিয়ে আঘাত করতে শুরু করে। এদিকে সেই জাদুকর লোকটা চেনের কাছে যায় এবং তাকে বলে সে ক্রিস্টাল দিয়ে দিতে, কিন্তু সে নিজের প্রাণের বিনিময়ে হলেও সেটা দেবে না। যখন সেই লোকটা তাকে মারবে ঠিক সেই সময় সেখানে দুয়াঞ্জু চলে আসে আর তাকে প্রোটেক্ট করে। এরপর সে পাগল মার্কা কবিরাজকে অজ্ঞান করে দেয় আর চাঙের কাছে থেকে জানতে পারে শিমু অনেক বিপদে আছে। এটা শুনে সে চেনকে ক্যাপ্টেনের কাছে দিয়ে আবারও ঘোড়া নিয়ে ছুটে যেতে থাকে। যেতে যেতে সে রাস্তায় অনুভব করে তার স্পর্শ ইন্দ্রিয় আবারও ফিরে এসেছে। অন্যদিকে শিমুকে সেই পাপের লোকগুলো কুপিয়ে কুপিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছিল। তখনই সূর্যের আলো বের হওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে তার পাওয়ার ফিরে আসে আর সে ওই সব পাপেনদেরকে ধ্বংস করে দেয়। এরপর সে চাংকে বলে, তুমি কি মনে করেছো এই পাপেনদেরকে দিয়ে তুমি আমাকে মারতে পারবে? চাং তখন বলে, আজ না হয় কাল তোমাকে মারার বুদ্ধি আমি ঠিকই বের করবো। চাং তাকে ওই মেয়েকে মারার থ্রেট দেয়। তখন সে বলে, ওই মেয়েকে মেরে কোনো লাভ নেই, এখন তুমি নিজেকে কিভাবে বাঁচাবে সেটা ভাবো, আর তুমি এই পাপের স্পেল কোথায় থেকে শিখেছো? তখন চাং তাকে বলে, তুমি এটা কখনোই জানতে পারবে না। এটা বলেই সে ওখানে থেকে পালিয়ে যায়। ততক্ষণে দুয়াঞ্জু সেই জঙ্গলে চলে এসেছিল। সে যখন শিমুকে খুঁজে পায় তখন দেখতে পায় শিমুর অবস্থা খুবই খারাপ, তার পুরো শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে। শিমু এখন তার দিকে তাকিয়ে বলে, তাহলে তুমি যখন যুদ্ধতে অনেক আহত হও তখন এই পরিমাণের ব্যথা অনুভব করো? তার এই কথা শুনে দুয়াঞ্জু তাকে জড়িয়ে ধরে, তার চোখে পানি চলে আসে আর সে তাকে সরি বলে। সে বলে, আমি কখনোই চাইনি তুমি এতটা ব্যথা অনুভব করো। শিমু এখন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল আর বলছিল সে যেন এতটা অস্থির না হয়, তার এখন আর ব্যথা লাগছে না। তারা দুজন এভাবে বেশ কিছুক্ষণ একে অন্যকে জড়িয়ে ধরে থাকে। এরপরে তাকে প্রাসাদে নিয়ে যাওয়া হয়, তার চিকিৎসা করানো হয়। মেং দুয়ানকে জানায় সে যেহেতু স্পিরিট তাই তার ক্ষতগুলো খুবই দ্রুত রিকভারি হচ্ছে। সে এখন নিজে গিয়ে তাকে চেক করে আর তার হাতে এতগুলো ক্ষত দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। শিমু তাকে বলে, এখন তো আমার একটু ব্যথা লাগছে না, আর আমি হলাম ভূতের রানী, আমি অমর, আমি মরবো না, চিন্তা করো না। দুয়ানজু তাকে জিজ্ঞাসা করে তার সঙ্গে আসলে কি ঘটেছিল। তখন সে তাকে সবকিছু খুলে বলে। এবার শিমু তাকে বলে, আচ্ছা তুমি তাকে বলে দাওনি তো যে আমি আমার সব পাওয়ার হারিয়ে ফেলেছি? এটা শুনে দুয়ান অনেক সিরিয়াস হয়ে যায় আর তাকে ধরে বলতে থাকে, আমি সবকিছুর কসম কেটে বলছি, প্রয়োজনে আমি নিজে মরে যাব, তবুও তোমাকে কাউকে হার্ট করতে দিব না। তাকে তো ইমোশনাল হতে দেখে শিমু হাসছিল। এদিকে বাহিরে মেংকে মিস্টার ওয়ান এবং ক্যাপ্টেন জিজ্ঞাসা করে, মিস জিয়াও কি আসলে একটা ভূত? মেং তখন রেগে বলে, সে ভূত হোক আর যাই হোক সে অনেক ভালো একজন মানুষ। তখন মিস্টার ওয়ানও বলে, হ্যাঁ ঠিকই বলেছো, সে আসলে অনেক ভালো একটা স্পিরিট, সে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। এদিকে শিমু তার কথায় হাসার কারণে দুয়ানজু একটু রাগ করে। তখন সে বলে, প্রথমে আমি তোমাকে দেখলাম আমার উপরে রাগ করতে, আজ পর্যন্ত কখনো তো রাগ করোনি। দুয়ানজু এখন তাকে বলে, প্রথমে সে শিমুকে দেখে অনেক ইন্টারেস্টিং মনে করেছিল, কিন্তু যখন থেকে সে তার সঙ্গে ভালোভাবে মিশতে শুরু করেছে এবং একে অন্যের পঞ্চেন্দ্র শেয়ার করা শুরু করেছে তখন সে সবকিছু ভালোভাবে ফিল করতে শুরু করেছে। এখন সে শিমুকে তার জীবন থেকে হারাতে ভয় পায়। শিমু তখন তাকে বলে, আমার মনে ভালোবাসার কোনো জায়গা নেই, তাই তুমিও এটা মাথায় ঢুকিয়ে নাও, আর এই দেখো আমার ক্ষতগুলো সব সেরে গিয়েছে। এসব কথা শেষে দুয়ানজু বাহিরে এসে পাম গাছের দিকে তাকিয়ে বলছিল, যেহেতু এখন শিমু তার জীবনে চলে এসেছে তাই সে এখন তাকে হারাতে ভয় পায়। এদিকে স্পিরিট ল্যান্ডে দেখানো হয় মাস্টার গুয়ান হুয়াই ইয়ানকের সঙ্গে দেখা করে তাকে বলতে থাকে তাদের স্পিরিট মাস্টার শিমুকে চাং পৃথিবীতে অনেক বেশি আহত করেছে। এটা শুনে প্রথমে ইয়ানকের বিশ্বাসই হচ্ছিল না, কারণ শিমু তো অনেক বেশি পাওয়ারফুল। তখন তিনি বলেন, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না এটা কিভাবে হলো, কিন্তু সে এবার শিমুকে একদম পা থেকে মাথা পর্যন্ত আহত করে ফেলেছে। এটা শুনে তো ইয়ানকে ভীষণ রেগে যায়। অন্যদিকে চেঙ্গে যখন জ্ঞান ফিরে আসে দুয়ানজু তার জন্য খাবার নিয়ে এসেছিল। সে শিমুর ব্যাপারে জিজ্ঞাসা করছিল। তখন দুয়ানজু তাকে বলে, তুমি চিন্তা করো না, সে হচ্ছে একটা আত্মা, তাই তার কিছু হবে না, সে হচ্ছে আত্মাদের রানী। এটা শুনে সে জিজ্ঞাসা করে, সত্যি কি সে আত্মাদের রানী এবং অমর? দুয়ান তাকে হ্যাঁ বললে সে এবার খুশি হয়ে খাবার খেতে শুরু করে। এরপর সে বলে বড় হয়ে সেও তার মতো শক্তিশালী একজন জেনারেল হবে, তাকে এবং জিয়াওকে প্রোটেক্ট করবে। তার মুখে এই কথা শুনে দুয়ানের বেশ ভালোই লাগে। এরপরে চেং তাকে বলে, জিয়াও কি আসলে আমাদেরকে ছেড়ে চলে যাবে? সে তো স্পিরিট, সে বলেছে সে নাকি সবসময় আমাদের সঙ্গে থাকবে না, কিন্তু সে তো আমাকে বলেছিল যে সে আপনাকে পছন্দ করে, তাহলে আপনাকে ছেড়ে সে কেন চলে যাবে? দুয়ান এখন তাকে বলে, শিমু আসলে একটা আত্মা, সে তাকে পছন্দ করে, তবে তার মতো নয়। সে তাকে এজন্যই পছন্দ করে কারণ সে একজন স্পেশাল মানুষ। তার কাছে দুয়ানজু মানুষ হিসেবে সবার থেকে আলাদা, কিন্তু দুয়ানজু শিমুকে মন থেকে পছন্দ করে আর অনেক ভালোবাসে। এই কথাটা যেন চেং কাউকে না বলে। এটা শুনে তো চেং অনেক বেশি খুশি হয়ে যায় আর আবারও খাবার খেতে শুরু করে। এদিকে শিমু যখন রেস্ট নিচ্ছিল তখন ফেঙি প্রকট হয়। তখন সে ফেঙিকে বলে তার অনেক ভালো লাগছে, কারণ সে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় এক্সচেঞ্জ করে অনুভব করেছে, সবকিছু টাচ করার অনুভূতি সে ফিল করেছে, আর এটা করার ফলে সে নিজের সমস্ত পাওয়ারও
হারিয়ে ফেলেছিল। এর মাঝে সে বিপদে পড়েছিল এটা শুনে ফেংই তার জন্য কেয়ার করে। আসলে তারা দুজন একদম ভাই বোনের মতো ছিল, তাই জন্য শিমুর খুশিতে সেও খুশি হয় আর সেখানে থেকে চলে যায়। অন্যদিকে ইয়ানকে এখন পৃথিবীতে গিয়ে চাংকে ধরে ফেলে আর তাকে মারতে শুরু করে। চাং যে শিমুকে এত বেশি মেরেছে এটা শুনে তো সে অনেক বেশি রেগে যায়, তাকে প্রচন্ড আঘাত করতে থাকে। কিন্তু চাং তাকে বলতে থাকে এবার শিমুকে সে যে পরিমাণে আঘাত দিয়েছে তার প্রেমিকাকে মারার প্রতিশোধ তার উঠে গিয়েছে। এটা দেখে তার প্রাণ শান্তি হয়ে গিয়েছে। তখন সে আরো রেগে তার গলা চেপে ধরে। চাং এখন তাকে আরো রাগাতে শুরু করে আর বলতে শুরু করে শিমু আসলে তাকে নিজের চাকরের মতো ব্যবহার করে, তা না হলে ইয়ানকে তাকে এত বেশি পছন্দ করে। কিন্তু শিমু এখন পর্যন্ত একের পর এক ছেলেকে চুজ করেছে কিন্তু কখনোই তাকে বেছে নেয়নি। এটা শুনে কেন যেন তার রাগ নিমিশেই শেষ হয়ে যায়। এরপরের সিনে ইয়ানকে শিমুর সঙ্গে গিয়ে দেখা করে। সে তাকে জানায় ওই চাংকে ধরে সে জেলে ভরে দিয়েছে আর শিমুর বিচারের অপেক্ষা করছে। এটা শুনে সে খুশি হয়ে বলে আমি জানতাম তুমি এটাই করবে। তখন ইয়ানকে তাকে জিজ্ঞাসা করে তার সঙ্গে আসলে কি ঘটেছিল, সে কেন নিজের পাওয়ার হঠাৎ হারিয়ে ফেলেছিল এবং এভাবে আহত হয়েছে। এটা শুনে হঠাৎ করে শিমু রেগে যায় আর তাকে বলে এখন কি তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে? তখন ইয়ানকে বলে আমি 100 বছর ধরে তোমার জন্য কাজ করছি, তুমি কি আমাকে এটুকু ভরসা করতে পারো না, নাকি তুমি ওই ছেলেটাকে পছন্দ করতে শুরু করেছো? তখন শিমু আরো কড়া গলায় বলে তুমি খুব ভালো করেই জানো যে আমি হলাম আত্মাদের রানী, আমার কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই, তুমি এখন ফিরে যাও। এটা শুনে ইয়ানকে আর বেশি কিছু বলে না এবং সেখানে থেকে চলে যায়। পরদিন সকালে সে ওই মেয়েটাকে ভালোভাবে বিদায় দেয় যার বডি সে ইউজ করেছিল। তখন সেখানে দুয়ানজু এসে তাকে জিজ্ঞাসা করে ওই মেয়েটি কোথায় গেল। শিমু জানায় সে ওই মেয়েটিকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এটা শুনে দুয়ানজু বলে আমি আসলে দেখতে চাই তোমার বাড়ি কেমন। শিমু তখন ঠাট্টা করে বলে সেটা দেখতে হলে সবগুলো মৃত গাছকে জীবিত করতে হবে, তাহলেই তোমার ইচ্ছে পূরণ হবে। এটা শুনে সে আর কিছুই বলতে পারে না। এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। নেক্সট এপিসোড দ্রুত নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো।